নির্যাতিত মজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم وجاهد بجهادهم إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলাধীন পূর্বধরা শাখার উদ্যোগে আয়োজিত খেলাফত মজলিস পূর্বধরা থানা শাখার সভাপতি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনীত হযরত আল্লামা জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা দায়িত্বশীল বৃন্দ, সর্বস্তরের নেতা কর্মী ও সংগ্রামী সম্মানিত পূর্বধরার অধিবাসীগণ, আমি সর্বপ্রথম আপনাদের শুকরগুজারি আদায় করছি যে আজকে একটি থানা শহরে একটি থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের আহ্বানে পেশ করেছি। প্রতিটি গণসমাবেশে মানুষের এই গণস্রোত তৈরি হয়েছে। এতে বাংলাদেশে আগামী দিনে ইসলামী রাজনীতির একটি অপার সম্ভাবনার দুয়ার নতুন করে উন্মোচিত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের মানুষ, আমাদের পূর্বসূরিগণ দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই বাংলাদেশ সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। বাংলাদেশের আজ এ পর্যায়ে উপনীত হওয়ার ক্ষেত্রে আমাদের পূর্বসূরিদের অনেক ত্যাগ, কোরবানি, অনেক সংগ্রাম, অনেক আন্দোলন, অনেক কিছুর নজরানা তাদেরকে পেশ করতে হয়েছে। আমাদের পূর্বসূরিরা সেই বিংশ শতাব্দীর গোড়ার দিকে 1905 সালে পূর্ববঙ্গকে পশ্চিমবঙ্গের আধিপত্য থেকে মুক্ত করার জন্য মুসলিম এই জনপদকে কলকাতার দাদা বাবুদের খবরদারি থেকে মুক্ত করার জন্য বঙ্গকে ভঙ্গ করে পূর্ববঙ্গ নামে আলাদা প্রভিন্স তৈরি করেছিল। স্বাধীন বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত করেছিল। বাংলাদেশের মানুষ পূর্ব পাকিস্তান নামে মুসলমানদের জন্য একটি স্বাধীন একটি রাষ্ট্র গঠন করার প্রয়াস চালিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বৈষম্য, তাদের জুলুম এবং তাদের অত্যাচারের কারণে বাংলার মানুষের সে আশা পূর্ণ হয়নি। আল্লাহর দ্বীন এবং কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে প্রত্যয় নিয়ে যে স্বপ্ন নিয়ে 1947 সালে দেশ বিভক্ত হয়েছিল, পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের গাদ্দারির কারণে এদেশে ইসলামী নিজাম এবং ইসলামী শরীয়তের শাসন ব্যবস্থা কায়েম হতে পারেনি, যার অনিবার্য ফলশ্রুতিতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদেরকে ঝাঁটাপেটা করে এদেশের মুসলমানরা বিদায় করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এগুলো দীর্ঘ ত্যাগ আর কোরবানির ইতিহাস। এই ইতিহাস আমি আপনাদেরকে এজন্য স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের পূর্বসূরীদের যুগ থেকে
যেমনি ভাবে অনেক অর্জন রয়েছে, অনেক বিজয় রয়েছে। দুটি স্বাধীনতার ইতিহাস আমরা রচনা করেছি। 190 বছরের ব্রিটিশ আমলের চাতাকল থেকে, নির্যাতন এবং নিষ্পেষণ থেকে আমরা মুক্তি লাভ করেছি, স্বাধীনতা লাভ করেছি 1947-এ। এরপর 24 বছরের পশ্চিম পাকিস্তানের স্বৈরতন্ত্রের জাতাকল থেকে আমরা মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছি 1971 সালে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে প্রতিটি বিজয়ের পর আমাদের বিজয়ের ফসল ঘরে তুলবার আগেই ষড়যন্ত্রকারীরা আমাদের বিজয়ের অর্জনকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। 1947 সালে ইসলামী শরীয়ত বাস্তবায়নের, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়নের, আল কোরআনের রাজ কায়েম করবার অঙ্গীকার নিয়ে যে রাষ্ট্র গঠন হয়েছিল, পশ্চিম পাকিস্তানিরা তার সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। একই সাথে একইভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা যুদ্ধের 9 মাস পূর্ণ সময়ে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি পশ্চিম পাকিস্তান থেকে লন্ডন গেলেন। সদ্য স্বাধীন বাংলার মানুষ আশা করেছিল যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে আসবে, বাংলার জনগণের কাছে আসবে। কিন্তু সেদিন তিনি বাংলার মানুষকে আশাহত করেছেন। শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী প্লেন এবং তার বিমান স্বাধীন বাংলার মাটিতে ল্যান্ড করেনি, তাকে বহনকারী বিমান ল্যান্ড করেছিল সেদিন নয়াদিল্লিতে। তিনি প্রথম বাংলার মানুষের কাছে আসেননি, তিনি গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে। আর তিনি গিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে কুর্নিশ করার মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিয়েছিলেন সেদিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেখানে আমাদের দুর্ভাগ্যজনক ইতিহাস রচিত হয়। ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটে একটা চিরকুট ভরে দিলেন, বলে দিলেন এই আঙ্গিকেই তুমি তোমার দেশ চালাবে এবং তুমি তোমার দেশের সংবিধান রচনা করবে। শেখ মুজিব সাহেব ইন্দিরা গান্ধীর প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে এলেন, 72-এ সংবিধান তৈরি করলেন। আর সেই সংবিধানের মূল নীতিগুলো ভারতীয় সংবিধানের আদলে প্রণীত করে প্রকারান্তরে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তিনি বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা নামক ভারতীয় সংবিধানের মূলনীতিকে সেখান থেকে আমদানি করলেন। আমরা ইতিহাসকে সাক্ষী রেখে বলতে চাই, 1947 সাল থেকে 71 সাল 24 বছর পর্যন্ত আওয়ামী লীগ অথবা অন্য কোন রাজনৈতিক দলের কোন নেতা নেত্রী কেউ কোনদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। 47-এর দেশ বিভাগের সময় ধর্মনিরপেক্ষতা ছিল না, 52-র ভাষা আন্দোলনের সময় ধর্মনিরপেক্ষতা ছিল না, 54-র যুক্তফ্রন্ট গঠনের সময় ধর্মনিরপেক্ষতা ছিল না, 66-র 6 দফায় ধর্মনিরপেক্ষতা ছিল না, 69-এর গণ অভ্যুত্থানে ধর্মনিরপেক্ষতা ছিল না, 70-এর জাতীয় নির্বাচনে ধর্মনিরপেক্ষতা ছিল না, 71-এর মুক্তিযুদ্ধে ধর্মনিরপেক্ষতা ছিল না, 72 সালে ভারত থেকে ধর্মনিরপেক্ষতা আমদানি করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে গাদ্দারি করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করে 72-এর নতুন চেতনা তৈরি করা হয়। সেই থেকে 72 থেকে 2024 সাল পর্যন্ত 53 বছরের ইতিহাস, বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার ইতিহাস। 53 বছরের ইতিহাস, 71-এর নামে 72-এর ভেজাল চেতনা ফেরি করবার ইতিহাস। 53 বছরের ইতিহাস, বাংলাদেশকে ভারতের আশ্রিত রাজ্যে পরিণত করবার ইতিহাস।
53 বছরের ইতিহাস, বাংলাদেশের স্বাধীন ইসলামী একটি রাষ্ট্র করবার 1000 বছরের জনতার ইচ্ছা এবং অভিপ্রায়কে দুপায়ে তোলবার ইতিহাস। এই 53 বছর বাংলার মানুষ বারবার ছটফট করেছে আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য। বাংলার মানুষ বারবার ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে মুক্তি চেয়েছে, কিন্তু আওয়ামী বাকশালীরা তারা বাংলাদেশের মানুষের সেই ইচ্ছাকে সবসময় বুলেটের আঘাতে দমন করবার চেষ্টা করেছে। এমনকি যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতো, যারা যখন বাংলাদেশকে স্বকীয়তার ঐতিহ্যের ভিত্তিতে দাঁড় করাবার চেষ্টা করেছে, মুসলিম জাতিসত্তার বিকাশ ঘটাবার চেষ্টা করেছে, তখনই তাদেরকে এই বাকশালী আওয়ামী দুর্বৃত্তরা বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে নানা নামে আখ্যায়িত করে, কখনো রাজাকার, কখনো স্বাধীনতা বিরোধী, কখনো দেশ বিরোধী, কখনো তাদেরকে জঙ্গিবাদী আখ্যায়িত করবার পায়তারা চালিয়েছে। আপনারা দেখেছেন করতে করতে যখন 2024 সালে বাংলার 4 কোটি ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠল, বাংলার ছাত্র জনতা যখন দিল্লির আধিপত্যের বিরুদ্ধে তারা রাজপথে নামলো, গোটা বাংলাদেশের মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়বার জন্য আমার ছাত্র জনতা কোটার বিরুদ্ধে মেধা ভিত্তিক বাংলাদেশ গড়বার জন্য তাদের ন্যায় হাসিনা বাংলার 4 কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেদিন আমার বাংলার ছাত্র জনতা সকল ভেদাভেদ ভুলে গেল। স্কুল থেকে বেরিয়ে আসলো আমাদের কোমলমতি শিশুরা, কলেজ থেকে বেরিয়ে আসলো আমার সন্তানেরা, পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে বেরিয়ে আসলো আমাদের ছেলেরা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার 4 কোটি ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়া হাতে হাত দিয়ে তারা মানব বন্ধন তৈরি করে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাজপথে নেমে এলো। তারা বলল, বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশের উন্নয়নের কথা বললে যদি রাজাকার হতে হয়, মেধা ভিত্তিক একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়বার কথা বললে যদি রাজাকার হতে হয়, দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পর্যবেক্ষকরা বলেন সেদিনই শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ ব্রেক ঠুকে গিয়েছিল। শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি ছিল তার জানাজার। 2024-এর 5ই আগস্ট দুপুর বেলা সেই জানাজা সম্পন্ন হয়। 12 পদের রান্না ছিল গণভবনে, খাওয়ার সুযোগ হয় নাই। 16টা লাগেজ ভর্তি করে হেলিকপ্টার করে যেই দেশের স্বার্থ বাস্তবায়নের জন্য 12টা বছর বাংলার সম্পদ লুটপাট করেছে, 12টা বছর 15টা বছর বাংলাদেশের মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে তার মন্ত্রী এমপিরা বিদেশে বেগম পাড়া করে তুলেছিল। এইভাবে বাংলাদেশকে অর্থনীতির দিক থেকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। যেই দেশের স্বার্থ রক্ষার জন্য 5ই আগস্ট হেলিকপ্টারে পালিয়ে সেই দাদাবাবুদের কোলে গিয়ে তিনি আশ্রয় নিলেন। এবার সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করবার চেষ্টা করছেন তিনি। আবার এদেশের জুলাই বিপ্লবের যারা অংশীজন, যারা 15 বছর পর্যন্ত গুমের শিকার হয়েছে, 15 বছর পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে, যেই সকল রাজনৈতিক দল এবং মত ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লব ঘটিয়েছিল, শেখ হাসিনা এবং তার দোসরেরা এবার সেই বিপ্লবীদের মধ্যে ফাটল তৈরি করবার ষড়যন্ত্র শুরু করলো। জুলাই বিপ্লবীরা বলল, জুলাইয়ের অংশীজনরা বলল, আগামীর বাংলাদেশ জুলাই বিপ্লবের ভিত্তিতে করতে হবে। আমরা বললাম, আগামীর বাংলাদেশ গড়বার পিছনে 1905 সালের বঙ্গভঙ্গ, 1947 সালের দেশ বিভাগ, 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 2024-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সেই জুলাই বিপ্লবের ভিত্তিতে বাংলাদেশ গড়বার জন্য জুলাই সনদ প্রণীত হলো। সেই জুলাই সনদ প্রণীত হওয়ার পর যখন প্রশ্ন আসলো জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সেই পরাজিত শক্তি আবার তারা ষড়যন্ত্রে মেতে উঠলো জুলাই সনদ যেন বাংলাদেশে বাস্তবায়িত হতে না পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, হে আমার প্রত্যন্ত অঞ্চলের, হে আমার পূর্বদালার এলাকাবাসী, আপনারা পরিষ্কার মনে রাখবেন আমরা কেন জুলাই সনদের পক্ষে এতটা কঠোর অবস্থান গ্রহণ করছি। বললাম বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। বাংলাদেশের সামনে এখন দুটি পথ। একটা পথ ৭২-এর বাকশালী ব্যবস্থায় বাংলাদেশ পরিচালিত হওয়া, আরেকটা পথ হলো জুলাই বিপ্লবের মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ নির্মাণ হওয়া। আমি আপনাদেরকে জানতে চাই, আপনারা ৭২-এর পক্ষে না জুলাইয়ের পক্ষে? বাংলার মানুষ মনে রাখো, তোমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ৭২-এর বাকশালীরা আবার তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা শপথ গ্রহণ করতে চাই, বাংলার মাটিতে জুলাই বিপ্লবকে ব্যর্থ করবার যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেবো ইনশাআল্লাহ। দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে বলছি, এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের গুরুত্বটা এই জন্যই, কারণ জুলাই সনদের মধ্যে 1947 সালের গল্প বলা আছে। জুলাই সনদের মধ্যে, হে নবী প্রেমিক তৌহিদি জনতা, 2013 সালের শাপলা চত্বরে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দানকারী হেফাজতের কথা জুলাই সনদের মধ্যে বলা আছে। এই জুলাই সনদের মধ্যে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা আছে। এই জুলাই সনদের মধ্যে 2024 সালের আমার তোমার গোটা বাংলার সকল মত পথের ঐক্যবদ্ধ বিপ্লবের কথা বলা আছে। কাজেই জুলাই বিপ্লব আমার বিপ্লব, জুলাই বিপ্লব তোমার বিপ্লব, জুলাই বিপ্লব শাপলা চত্বরের বিপ্লব, জুলাই বিপ্লব ৪৭-এর বিপ্লব, জুলাই বিপ্লব ৭১-এর বিপ্লব, জুলাই বিপ্লব বাংলার মুক্তির বিপ্লব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই এবার আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, শপথ দিতে হবে ৪৭-এর স্বাধীনতাকে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকদের গাদ্দারির কারণে আমরা ঘরে ফসল তুলতে পারি না। ৭১-এর মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফসল আমরা আওয়ামী লীগের গাদ্দারির কারণে ঘরে ফসল তুলতে পারি নাই। 2024-এর বিপ্লবের ফসল ঘরে তুলবার ক্ষেত্রে যারা বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে, বাংলার মানুষ তাদেরকে গাদ্দার হিসেবে চিহ্নিত করবে, গাদ্দার হিসেবে চিহ্নিত করবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ বাস্তবায়িত হওয়া। আমরা দাবি তুলেছি অনতিবিলম্বে আদেশ জারির মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। গণভিত্তি দেওয়ার জন্য, জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন জাতীয় সংসদ নির্বাচনের আগে পৃথকভাবে করতে হবে। জুলাই সনদ যদি বাস্তবায়িত হয়, শাপলা চত্বরের বিপ্লবকে স্বীকার করা হয়েছে। কাজেই জুলাই সনদ বাস্তবায়িত হলে পরবর্তী বিপ্লব হবে ইসলামের বিপ্লব, ইসলামের বিপ্লব, খেলাফতের বিপ্লব।